শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আই পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন তারকা কথনের আয়োজনে আমরা আপনাদেরকে সাথে নিয়ে গল্প করি, আড্ডা দিই। আজও এর ব্যতিক্রম কিছু নয়। তবে আজ আমাদের সাথে যিনি আছেন তার আজ বিশেষ দিন, জন্মদিনের শুভেচ্ছা জানাবো তাকে এবং গল্প করব নানান বিষয় নিয়ে। তবে আগে চলুন পরিচিত হই আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছেন অভিনেতা, নির্মাতা এবং লেখক, এবং তার আরও একটি পরিচয় বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক আব্দুল আজিজ। শুভ দুপুর এবং শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাদের। কেমন আছেন? আমি সবসময় ভালো। এই যে এত বছর পার করে ফেলেছেন, প্রায় অর্ধেক জীবন শেষ, এখন জন্মদিনটাকে আপনি কিভাবে উপভোগ করেন? যেহেতু আজকে আপনার জন্মদিন, তাই জন্মদিনের কথা দিয়ে শুরু করলাম। এটা এমন কিছু না, আমাদের কাছে আর জন্মদিন তো না। জন্মদিন শিশুদের, তারপরে একটু যারা বয়স হয়েছে অল্প, তাদের জন্য জন্মদিনের আনন্দ বেশি। তবে আমার আনন্দ আর এক রকম আছে। আমার মেয়েরা, আমার ছোট মেয়ে ইশিকা আজিজ, বড় মেয়ে প্রমা আজিজ, আমার স্ত্রী মনি আজিজ, আমার দুই নাতি মাহাদ, আফিফ, এরা সবাই মিলে 12টার দিকে উইশ করে। এটা গতকাল রাতে কি হয়েছিল? গতকাল রাত্রে উইশ করেছে এরকম একটা কেক দিয়ে, আমার মতো কালো কেক। আপনি কালো? তবে খুব সুন্দর, কেকের স্বাদটা খুব সুন্দর ছিল। এখন পরিবারের সাথে জন্মদিন কাটানো হয়? হ্যাঁ, অবশ্যই। বন্ধু বান্ধবদের সাথে কোনো প্ল্যান থাকে না? না, বন্ধু বান্ধবের সাথে আছে। যেমন সন্ধ্যার সময় চলে যাব, পিঠা উৎসব চলছে শিল্পকলায়। আচ্ছা, ওখানে আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা এবং কিছু রিটায়ার্ড লোকজন গল্প করি, তাদের সঙ্গে হবে। আপনাকে আমরা ছোটবেলায় দেখেছি ইত্যাদির মঞ্চে, তারপর দেখেছি টেলিভিশন নাটকে, এবং এরপরে দেখেছি রূপালী পর্দায়। যদি সংক্ষিপ্তভাবে আজ আপনার অভিনেতা হিসেবে পথ চলার গল্পটা শুনতে চাই। আসল কথাটাই বলেননি, আমি মঞ্চের শিল্পী। হ্যাঁ, মঞ্চ নাটকে আমার গত অগাস্টে 60 বছর পূর্ণ হয়েছে। আমি অবশ্যই জাঁকজমক করে কোনো এই সবগুলো পালন করি না, তো পূর্ণ হয়েছে। তবে 60 বছর কিন্তু একটা দীর্ঘ পথ চলা, অনেক লম্বা একটা সময়। এর অভিজ্ঞতাটাই আজ শুনবো, এবং পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? পথ চলাটা ছোটকাল থেকেই আগ্রহ ছিল। আমার বাড়ি রাজশাহী। আচ্ছা। রাজশাহীতে শিল্পী সংসদ বলে একটা ইয়ে ছিল, ক্লাব ছিল। আমাদের সিনিয়ররা ওখানে অভিনয় করতেন। যেমন একটা হল ছিল শিল্পী পরিষদের, যে সব দিকে ঘেরা, একদিকে দরজা, প্রাচীর, এই পাশে এল টাইপের কিছু ঘর। সেখানে অনেকে নাটক করতেন। নাসিরুদ্দিন আহমেদ, আব্দুল মালেক খান, নিয়াজউদ্দিন আহমেদ, বশির ভাই, শামসুজ্জামান, আমাদের সব সিনিয়র। তারা এখন ইহজগতে নেই। তাদের নাটক দেখার জন্য আমি যখন স্কুলে পড়তাম, তখনই 3 আনা, 6 আনা, 9 আনা টিকিট ছিল। বুঝবেন কিছু ওটা? হ্যাঁ, 6 পয়সায় 1 আনা। আগে যখন একদম ছিকা পয়সা থেকে পাওয়া যেত, তখনকার সময় অনেক। 3 আনা মানে 318 পয়সা। 3 আনা টিকিট, সামনের দিকে, মাঝে বেঞ্চ, তারপরে চেয়ার। তো 3 আনার টিকিট তো সম্ভব না জোগাড় করা, অনেক সময়ই হতো। এখন যেমন ভিআইপি টিকিট থাকে ওই রকম। সেই টিকিট যখন হতো না, তখন হয় কারো ঢুকছে দরজা দিয়ে দর্শক, তার পাশ দিয়ে আমি ঢুকে চলে গিয়ে সামনে বসে গেলাম, কিংবা প্রাচীর টপকে সামনে বসে গেলাম। এবং এটা ছিল মঞ্চ নাটক দেখার একটা বিরাট আগ্রহ আমার। দেখা থেকে কি মঞ্চ নাটকে অভিনয় করব সেই স্বপ্নটা তৈরি হয়েছে। তারপরেও রেডিও শুনতাম খুব। রেডিওতে আপনি শিল্পী হিসেবেও কাজ করেছেন বাংলাদেশ বেতারে। রেডিওতে আমি 60 বছর থেকেই রেডিওতে। আমি তো বেশিরভাগ খল চরিত্র করি পর্দায়, বেশিরভাগ। এখন আর করি না অবশ্য, খুব কম। কিন্তু বেতারে আমি সবসময়, আপনারা যাকে নায়ক বলেন, সে নায়ক। এই 60 বছর থেকে নায়কের অভিনয় করছি। তারপর ওখানে কথা, ওখানে কণ্ঠ, ওখানে কণ্ঠের ব্যবহার, সেটাই সব থেকে বড় বেতারে।
এই জন্যে কণ্ঠের ব্যবহারটা ভালো জানি, মাইক্রোফোনটা ভালো চিনি, এই জন্যে বোধহয় নায়ক চরিত্র করি। এই যে বেতার, অভিনয় এবং লেখালেখি, এই তিনটা পরিচয়ের মধ্যে আপনি কোনটা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার খুব প্রাণের কাছের কোনটা? আমি তো অভিনয়, অভিনয় এবং সেটা বেতারে। বেতারে অভিনয় সবচেয়ে কঠিন। চেহারা দেখা যায় না, আপনার সুন্দর চেহারা, আমার সুন্দর চেহারা দেখা যায় না, কিন্তু কণ্ঠ দিয়ে বোঝাতে হয় আপনি কে, আপনি কোথায় আছেন, কত বয়স, সব কিছুই। অনুভূতিটাকে আরো গভীরভাবে ওখানে তুলে ধরা যায়। অনুভূতি মানে কি, একটা মস্তিষ্কের মধ্যে একটা ছবি আঁকানোর সুযোগ আছে বেতারে, যে আপনি কি, কোথায় অবস্থান করছেন, পাহাড়ে, সাগরে, না কোনো ফুলবাগানে, নাকি বাসায়, সবগুলোই দর্শকদের কাছে সেটা ছেড়ে দেওয়া হয় যে আপনি যেভাবে ইচ্ছা কল্পনা করুন। তখন যখন আপনি প্রথম শুরু করেছিলেন অভিনয় করা, বা মঞ্চ বলি, টিভি বলি, রূপালী পর্দা বলি, হয় না যে শুরু করলে অনেক চড়াই উতরাই আসে, তখন মনে হয় যে ছেড়ে দিই, এমনকি কখনো মনে হয়েছিল যে অভিনয়টা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাই? না, তখন আমার বাবা বলতেন যে যাই করো লেখাপড়া যেন ঠিক থাকে, শুধু এইটুকু বলতেন, কোনো কিছু বাধা দিতেন না। আমি 15 টাকায় বাংলাদেশ বেতার, মানে তখনকার রেডিও পাকিস্তানে 15 টাকায় শিল্পী হিসেবে ঢুকেছি। ওই 15 টাকা আমার কাছে বিরাট ব্যাপার ছিল এক সময়। তারপরে 1 বছর পর 20 টাকা, 5 টাকা করে ইনক্রিমেন্ট, বেতন বাড়তো। হ্যাঁ, সেই 20 টাকা আমি সাপ্তাহিক একটা আবৃত্তি অনুষ্ঠান করতাম মসনবী রুমি থেকে। 20-20-80, এবং হিরো 4টে নাটকের মধ্যে 2টো অথবা একটা তো দিতেই হতো। প্রায় 100-120 এরকম আমার ইনকাম ছিল। যখনই আমার কাছে 100 টাকা, বয়স কত ছিল? হ্যাঁ, বয়স কত ছিল তখন? বয়স আমার 16-17 এরকম। 16-17 বছরে কিন্তু 14 বছরের পরে আমার গলাটা ভুমভুমা হয়ে গেছিল। যখন আমি অডিশন দিয়েছিলাম 64 সালে, তখন অডিশনে যারা ছিলেন, মালিক ভাই, রাব্বানি ভাই, এরা দাঁড়িয়ে গেছিলেন আমার কথা শুনে যখন প্রথমে ভয়েস দিয়েছিলাম। এখন কণ্ঠটা অনেক ঝিমিয়ে গেছে, খুব ভালো ছিল। তখন তো অবশ্যই ভালো থাকবে, আমরাও তো দেখেছি টিভিতে। কিন্তু এই যে অল্প বয়সেই কিন্তু উপার্জন শুরু করেছেন, এটাও কিন্তু একটা চমৎকার ব্যাপার। এটা উপার্জন মানে কি, তোমার আনন্দ। বাবার কাছ থেকে নিতাম টাকা, আমি তখন কলেজে পড়ি, বাবার কাছ থেকে নিতাম টাকা, কিন্তু তারপরেও নিজের যে একটা আনন্দ ছিল যে হ্যাঁ আমি কিছু ইনকাম করি। একটা অনুষ্ঠান করে 20 টাকার একটা অনুষ্ঠান করে একটা পাঞ্জাবি কিনতে পারি 5 টাকা দিয়ে। নিশ্চয়ই আমি যে কাজটা ভালোবাসছি সেটা করছি এবং সেটার বিনিময়ে টাকাও পাচ্ছি, এটা কিন্তু আরো আনন্দের ব্যাপার। অবশ্যই। আপনার পরিবারের তো আপনার স্ত্রী এবং সন্তান সকলেই শিল্পাঙ্গনের সাথে জড়িত আছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমার স্ত্রী মনি আজিজ, তিনিও একজন নাট্যশিল্পী, উপস্থাপক। আমার বড় মেয়ে প্রমা আজিজ, সে উপস্থাপক এবং অভিনেত্রী। ছোট মেয়ে অভিনেত্রী এবং খবর উপস্থাপক। আচ্ছা, খবর পড়ে, দেশ টিভিতে এই মুহূর্তে খবর পড়ছে সে। আমি যতটুকু জানি এই মুহূর্তে সে খবর পড়ছে দেশ টিভিতে। আর সবাই তো ভালোই তো লাগে। একদম শৈল্পিক একটা পরিবার। বাসায়ও যখন আলোচনা হয় খাবার টেবিলে বসে, তখন নিশ্চয়ই আপনার যে ব্যাপারটাতে আগ্রহ, তাদেরও সেই ব্যাপারটাতে আগ্রহ, কথা বলার খুব পরিধিটা বড় হয়ে যায়। হ্যাঁ, তারা যেমন অন্যান্যরা উচ্চারণে অসুবিধা হয়, কিন্তু আমার মেয়েদের কোনো অসুবিধা হয় না, আমার স্ত্রীর কোনো অসুবিধা হয় না। আমার ছোট মেয়ে যখন স্টুডিওতে বসে ব্রেকের সময় বলা যায়, বাবা এই উচ্চারণটা কি হবে, আমি টেলিফোনে বলে দিই। এই যে ব্যাপারগুলো কিন্তু তাদের জন্য সহজ হয়ে যায়, আপনার জন্য যেমন আনন্দদায়ক এবং তাদের সকলের জন্য সহজ হয়ে যায় যে আমার বাবা আছেন সাহায্য করার জন্য। খুবই চমৎকার একটা ব্যাপার। এখন এই যে এত বছর পরে এসে জীবন সম্পর্কে আপনার উপলব্ধিটা কি? আজ যেহেতু জন্মদিন, তাই এমন প্রশ্নটা করলাম। জীবন তো এইভাবে বয়ে যাচ্ছে, বয়ে যাবে, এইটুকু। হ্যাঁ, জীবনে আমার কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো অভিপ্রায় নেই যে এত সম্পত্তি করবো, হ্যান ত্যান, এইসব আমি ওগুলো হিসাবই করি না। দিন আনি দিন খাই, বাস, ঠিক আছে, ভালোভাবে চলে যাচ্ছে, কাজ করছি,
সাধাসিধে একটা জীবন, খুব শান্তি প্রশান্তির। যদি বলতে চাই যে অভিনয় আপনারা যখন করতেন তখনকার সময়, এখন তো আপনি নিশ্চয়ই অবজারভেশন করেন যে এখনকার চলচ্চিত্র জগৎটা কেমন, দুটোকে তুলনা করলে আপনি কি আশার কি দেখতে পান বা একটু কষ্ট পাওয়ার কি দেখতে পান? না না, কষ্ট কিছু নেই। আমাদের সময় অভিনয় শিল্পীরা অভিনয় করতেন, বেশি টাকার দিকে ঝুঁকতেন না, বেশি বিজনেস পলিসিটা মাথায় অতটা থাকতো না, শুধু শিল্প চর্চাটাই তাদের মাথায় ছিল আমার মনে হয়েছে। এবং এখন অনেক মেধাবী শিল্পী, ছেলে মেয়ে যাই হোক, প্রচুর মেধাবী শিল্পী, এবং তাদের সামনে এই যে প্রযুক্তিটা তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সময় অনেক কষ্ট হতো। আমি মঞ্চে কাজ করতে গেলে আমার মঞ্চে অভিনয়ের আগেও আমি কিন্তু পরিচালনা করতাম। ক্লাস 8-এ যখন পড়ি আমি তখন পরিচালনা করতাম কি, একটা চৌকি সাজিয়ে মা বোনের কাপড় দিয়ে মঞ্চ সাজিয়ে তারপরে করতাম। এটা একটা বিরাট আনন্দের ব্যাপার ছিল। এখন কিন্তু এত প্রযুক্তির উন্নতি হয়েছে, কিছুই করতে হয় না, তেমন কিছুই না। যেমন অভিনয়টাও আরো সহজ হয়ে গিয়েছে। যেমন আমি বলি, টেলিভিশনে বিসিএন ছিল প্রথমে, ইউমেটিক, এইরকম ধরুন আস্তে আস্তে ছোট্ট একটা জায়গায় চলে এসছে টেলিভিশনের ছবিগুলো, এবং এডিটিংয়ে কত আরাম। আমি বেতারের কথা বলি, বেতারে ইউমেটিক মানে আমাদের যে ফিতার ব্যবহার ছিল, সেই ফিতার ব্যবহার এখন নাই। সেই ফিতায় বড় বড় টার্ন টেবিল, বড় বড় রেকর্ডার ছিল, করতে হতো নিজে হাতে এডিট করতে হতো। এখন তো কম্পিউটারে সূক্ষ্ম জায়গা হলে বাদ দিয়ে দিতে পারে। তখন আমাদের সময় যদি একটা নাটকের কোনো ভুল হলো, সে প্রথম থেকে আবার আসতে হতো, পুনরায় আবার মাঝে যদি হতো ভুল, তাহলে প্রথম থেকে এসে আবার। এখন তো যে কোনো জায়গা সেই নান্দনিকতাটা হারিয়ে গিয়েছে, কিন্তু এখন সবকিছু আরো সহজ হয়েছে, আরো সময় স্বল্প ভাবে আমরা সবকিছু করতে পারছি। এটাও খুবই আসলে এখনকার জন্য খুবই আশার এবং সম্ভাবনার ব্যাপার এখনকার শিল্পীদের জন্য। এখনকার শিল্পীরা যেমন মেধাবী, তেমনি কাজ করার সুযোগও পাচ্ছে বেশি। কিন্তু এর মাঝে কাউকে আবার দেখি এত মেধাবী, টাকার প্রতি মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার, টাকা বেশি, একটু কেউ একটু যেন মনে হয় যেন আমাদের কাছে একটু লোভী, টাকার জন্যে এগিয়ে যাচ্ছে, শিল্পের জন্য নয়। হ্যাঁ, শিল্প চর্চাটাকে যখন কেউ মন থেকে ধারণ করবে, সেই বিজনেস পলিসিটা মাথায় না রেখে, তখন সেটার আসল যে রূপ সেটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আপনি তো দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া একটি চলচ্চিত্র রিকশাগার, সেটিতে আমরা দেখেছি আপনাকে অভিনয় করতে। এতদিনের বাইরে থাকাটা কেন, আবার হঠাৎ কি মনে করে একটা চলচ্চিত্রে অভিনয় করা? না, চলচ্চিত্রের ব্যাপারে আমি যখন 95-এর দিকে, আমি তো বললাম যে কূট চরিত্র করতাম। 95-এর দিকে কেমন যেন ছবিগুলো খারাপের দিকে যাচ্ছিল। তো আমি সরে আসলাম ফিল্ম থেকে 95 সালের থেকে। এখন প্রায় 30 বছর। এই 30 বছরে হয়তো 5-6টা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি করেছি, যেহেতু আমার আগ্রহ মুক্তিযুদ্ধ নিয়ে, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, সেই জন্যে আমার আগ্রহ মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি। তো তখন এই জন্য ফিল্ম থেকে সরে এসে আমি টেলিভিশন নাটক পরিচালনায় মনোনিবেশ করলাম আর কি, তখন থেকে 95 থেকে। এই জন্যে এখন যে রিকশাওয়ালা ছবিটা করেছিলাম, ডাইরেক্টরের অনুরোধে পাবনায় আমরা শুটিং করেছিলাম। খুব ছোট চরিত্র, খুব বড় চরিত্র নয়, সব চরিত্রই চরিত্র, শিল্পী তো শিল্পী, এখানে ছোট বড় করে না দেখাতেই। হ্যাঁ, বার্নার স্বর নিয়মে আর কি, যে ছোট চরিত্র, ছোট বড় কিছুই না, চরিত্র।
এবং আপনি যে বলছেন যে খারাপ ছিল, তার মানে আপনার রুচির সাথে বা আপনি যেমন চান ওটার সাথে মিল ছিল না বলেই আপনি। মিল ছিল না এই অর্থে বলি, আমি কূট চরিত্র করতাম। হয়তো ডিরেক্টর বললো আজিজ ভাই একটা পোস্ট দেবেন, তো এইরকম দিলাম, দেখা গেল যে ওটার সাথে পাঞ্চ হয়ে গেছে আর একটা নারী চরিত্র। তখন তো আমি সরকারি চাকরি করতাম, আমার সন্তানরা ছিল, আমার স্ত্রী ছিল, আমার দর্শক, ভালো দর্শক, সেখানে তো আপনি নিজেকে যেভাবে দেখতে চান সেটার সাথে ঠিক মিলছিল না। মিলতো না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তার মানে তো আপনি ইচ্ছে করে চলচ্চিত্র থেকে বাইরে নেই। না, পরিবেশ পরিস্থিতির কারণে চলচ্চিত্র থেকে তাহলে বাইরে কি ছিলাম। আমরা আবার দেখতে পাবো? এখন আমি আবার ছবি দু একজন বলছেন এবং করছিও। যেমন টেলিভিশনে অনেকদিন নাটক করিনি, আমি আবার নাটক করছি। আমি গত ডিসেম্বরেও আমার একটা নিজের লেখা নাটক গেছে, সমুদ্রে গিয়ে আমি করে এসেছি কক্সবাজারে, সমুদ্রের ঢেউ নামে। বাহ। সমুদ্র হিরো, ঢেউ হিরোইন, এই আর কি। লেখালেখিটার প্রসঙ্গে যেহেতু আসলাম, আমরা তো আপনাকে অভিনেতা বলেই বেশি চিনি, আপনি যে লিখেন সেটা কিন্তু অনেকেরই অজানা। এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, আমার লেখাটা আমার একান্ত নিজের ব্যাপার। এবার খুব আমার ভেতরে কষ্ট হচ্ছে, কয়েকজন পাবলিশার্স যেমন মিজান পাবলিশার্সের মিজান ভাই খুব অনুরোধ করার পরেও আমি এবার জীবনীটা দিতে পারিনি, হয়তো লেখা শেষ করতে পারিনি। যার জন্যে লেখাটা কি করি, নাটক লিখি, আমার সাবজেক্টই হচ্ছে নাটক, অতএব নাটক লিখি বেশিরভাগই। আমার নাটক সমগ্র আছে, 11টা নাটকের মার্কেটে, সমালোচনামূলক বইও আছে। যাই হোক, আছে কিছু, চেষ্টা করছি আর কি। বাহ, খুবই চমৎকার। এই যে একই সঙ্গে এত কিছু করা, চাকরিটাও আছে, চাকরির জায়গায়, এরপর অভিনয় করছি, লিখছি, চাকরি এখন তো নাই, চাকরি 17 বছর আগে আমি যখন রিটায়ার আপনার করেছি। ক্যারিয়ারটা, সিনেমার ক্যারিয়ারটা একদম পিক মোমেন্টে ছিল, তখনই কিন্তু আপনি চাকরি সামলেছেন, পরিবার সামলেছেন এবং সাথে এত কিছু করা। এই সব ব্যাপারকে ম্যানেজ করতে গিয়ে জীবনের কাছ থেকে শিক্ষাটা কি আসলে? এই যে আমরা একটা কাজ যখন করতে যাই আরেকটা কাজ ছেড়ে দিই, হয় না, এটাকে কিভাবে একছত্র করে রাখা যায়? মানে যে কোনো কাজই করেন আপনি, মানে আগ্রহ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে এবং সেটার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাটা থাকতে হবে যে কাজই করেন, সেটা চাকরি করেন কিংবা অভিনয় করেন কিংবা উপস্থাপন করেন, যাই করেন, এই শ্রদ্ধাটা থাকবে। এবং আমার দর্শক যেহেতু আমার সব, সেহেতু দর্শকের প্রতি আমার সেই ভালোবাসাটা থাকতে হবে, তাহলে আমার মনে হয় এটা হবে। আমি ভাগ করে নিতাম সময়, যেমন চাকরির করাকালীনও আমি অভিনয় করেছি, কক্সবাজারে গেছি, রাঙামাটি গেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমি অফিসে ছুটি নিয়ে গেছি। এবং ছুটির মধ্যে আমি যেহেতু বেতারের চাকরি করতাম, সেই আমি এই 5 দিন থাকবো না কিংবা 3 দিন থাকবো না, 2 দিন থাকবো না, এই কয়দিনের প্রোগ্রামটা রেডি করে দিয়ে তারপরে আমি যেতাম। আমি কোনদিন জীবনে চাকরিকে ফাঁকি দিইনি। এত কাজ করেছি আমি, তবু আমার কষ্ট হয়েছে। আমি সিলেটে একবার একটা ছবির জন্যে 10 দিনে 3 বার গেছি, কাজ করেছি ওখানে, আবার এসেছি, কাজ করেছি ওখানে, আবার এসেছি, সিলেটের মতো জায়গায়। আমরা কেকটি কেটে নিয়ে আজ আপনার জন্মদিনে আমরা একটি ছোট্ট কেকের ব্যবস্থা করেছি। সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তাহলে একদম আয়োজনের শেষেই কেকটা কেটে তারপর বিদায় নেব। এখন আপনাকে আরও একটি প্রশ্ন যদি করি, আপনি তো অসংখ্য নাটক, সিনেমায় অভিনয় করেছেন, এর মধ্য থেকে আপনার প্রিয় চরিত্র বা একটি করে যে আমার প্রিয় সিনেমা এটা, প্রিয় নাটক এটা, বা একটি চরিত্র যেটা আমার কাছে খুব মজা লেগেছে, এরকম বিশেষ কোনো কিছু আছে কি? সিনেমা তো অনেক আছে, ফকির মজনু শাহ চরিত্র করেছিলাম। সিনেমা শোনাবো নামে একটা চরিত্র ছবি ছিল, রাজ্জাক ভাই, প্রয়াত রাজ্জাক ভাই, ববিতা, আমি মেন ভিলেন, বড় বড় আর্টিস্ট ছিলেন। এই ছবিটা কোথাও খুব মনে পড়ে, এটা আছে কোথাও। আমি আর একটা ছবি করেছিলাম, বাজিমাত।
আপনি কিন্তু রক্তকরবের সর্দার চরিত্র দিয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তখনকার সময়ে। ওটার অভিজ্ঞতাটা কেমন ছিল? সর্দার মানে তো আমরা স্ক্রিনে দেখেছি একদম কি বলে গুন্ডা টাইপ একটা লোক, ভয়ঙ্কর, বড় মোচ, বড় চিপ, অনেক কিছু, ঝাঁকড়া চুল। হ্যাঁ, ও সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা মানে রক্তকরবের মানে এরকম নাটক টেলিভিশনে আর হবে না মনে হয়, হয়নি, হবে না। এত আর্টিস্ট, গোলাম মোস্তফা, হাসান ইমাম, এবং বাংলা সাহিত্য থেকে যে নাটকগুলো করা হয় ওগুলো বরাবরই খুবই অন্যরকম হয়। মানে এত সমৃদ্ধশালী আর্টিস্টরা ছিলেন, তাদের সাথে অভিনয় করার সুযোগ হয়েছিল। এটা আমার সৌভাগ্য মোস্তফা মনোয়ারের পরিচালনায়। আর একটা নাটক কাবুলিওয়ালা, আতিকুল হক চৌধুরীর পরিচালনায় কাবুলিওয়ালাটা আমি করার সৌভাগ্য হয়েছিল। এসব রবীন্দ্রনাথের দু একটা নাটক আমার সৌভাগ্য হয়েছিল প্রধান চরিত্রগুলো করার। এটা আমার কাছে খুবই আনন্দের। আপনার অভিনয় জীবনের যে প্রাপ্তি, এত বছর অভিনয় করার পর এটা নিয়ে কি আপনি এখন স্যাটিসফাইড মনে হয়? অবশ্যই অবশ্যই। শ্রোতা আমাকে, দর্শক আমাকে দেখেন, চেনেন, এটাই তো আমার বড় পাওয়া। সালাম দেন, ছবি তুলতে আসেন। জন্মদিনে কি ভক্তদের কাছ থেকে কোনো শুভেচ্ছা বা কিছু পাওয়া গেছে? অনেক শুভেচ্ছা পাওয়া গেছে। আমি যদিও আমার বড় মেয়ে আজকে সকালবেলা দেখিয়েছে আমাকে, যাবো অনেকের শুভেচ্ছা এসছে, দেখো তুমি চ্যানেলে থেকে ফিরলে আমি দেখাবো, তাই বলেছে রোমা। বাহ, খুবই চমৎকার ব্যাপার। আমি কারো ক্ষতি করিনি জীবনে। পারলে আমার বাবার কথা, পারলে কারো উপকার করবা, কারো জীবনে ক্ষতি করব না, এটাই আমি মেনে চলি। এবং আপনার যে ভালোবাসা অভিনয়ের প্রতি এবং মানুষের প্রতি, সেই ভালোবাসার জন্যই আপনাকেও মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। এবং আমরাও আজকে আপনার জন্মদিনে আপনাকে পেয়ে খুবই আনন্দিত। আপনি আরও সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদেরকে নতুন নতুন কাজ উপহার দিন, এই প্রত্যাশা রাখছি। এখন কেকটা যদি কাটি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে না খাইয়ে দিলে কেমন করে হয়? আপনাকে খাইয়ে দিই। আসেন। এবং আবার যদি একটু কথা বলি যে এই যে রাতেও তো নিশ্চয়ই বাসায় একটা কেক কেটেছেন, এখনো একটা কেক কেটেছেন এবং বিকেলে বন্ধুদের সাথে বলেছেন যে পরিকল্পনা আছে বন্ধুদের সাথে যাবেন। এখন এই বয়সটাতে এসে এই যে জন্মদিন মানেই তো আমাদের নতুন জন্ম, সবকিছু নতুন, এই ব্যাপারটা কিভাবে উপভোগ করেন বা আপনার যে লেসনগুলা, শিক্ষাগুলা নিয়েছেন আপনি জীবন থেকে, সেটি যদি আমাদের জন্য একটু বলুন। আমি শুধু একটাই করি যে সৎভাবে কাজ করা, এটাই হচ্ছে ইয়ে। আমি এখান থেকে বার হয়ে কিন্তু আমি যাব টঙ্গীতে, একটা বিটিভির একটা নাটক আমার লেখা, কবরস্থান ভিত্তিক। সে কবরস্থানটা দেখতে যাব আমি। আচ্ছা, দেখে লোকেশনটা দেখতে যাব। ওখান থেকে আমি যাব পিঠা উৎসবে, সেখানে জাজমেন্টের কিছু কাজ আছে, জাজমেন্ট চার্জ দিতে পরশুদিন শেষ হয়ে যাবে। সেখানে পিঠা শিল্পীদের আমরা পুরস্কার দিই। জাতীয় পিঠা উদযাপন পরিষদ থেকে আমরা এবং শিল্পকলা একাডেমির পক্ষ থেকে হয়, এবং পরশুদিন পর্যন্ত হবে। সেখানে আমরা আয়োজনের শেষ পর্যায়ে একদম চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরাই আমার প্রাণ, দর্শকরাই আমার প্রেরণা, দর্শকরা আছেন বলে আমরা আছি। দর্শক, আপনারা আমাদের নাটক দেখুন, আমাদের অপসংস্কৃতি মুক্ত হয়ে যে সংস্কৃতি চর্চা, সেটার প্রতি আগ্রহী হন। এবং এই সাথে আমি চ্যানেলের যে গুণীজনরা পেছনে আছেন, ক্যামেরাম্যান, লাইট, সাউন্ড, প্রযোজক, উপস্থাপত্য আমার সামনে আছে, সবাইকে আমার শুভেচ্ছা। চ্যানেলের কর্তৃপক্ষকে আমার শুভেচ্ছা। আপনারও সুস্থতা কামনা করছি এবং আশা রাখছি যে আরও নাটক, আরও চলচ্চিত্রে আপনাকে দেখতে পাবো এবং আপনার দিন আজ অনেক সুন্দর কাটুক। আবারও শুভ জন্মদিন জানিয়ে দর্শকদের কাছে বিদায় নিব। দর্শক, আপনারাও সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে।